সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে পাঠদান শুরু করছি। আজকে আমি দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা এর আগে ভূগোল পরিবেশের ক্লাসগুলো দেখেছ। আজকে আমি তোমাদের আরো একটু সহায়ক, সেটি হচ্ছে আজকে আমি আলোচনা করব অধ্যায়ে বিষয় থাকবে হচ্ছে আমরা ভূমিকম্প সম্বন্ধে অবশ্যই কিছু না কিছু জানি। তোমরা জানো যে ভূত্বকের উপরিভাগ হঠাৎ করে যদি কখনো কেঁপে ওঠে, কোনো কারণ হতে পারে প্রাকৃতিক অথবা হতে পারে মানব সৃষ্ট। এখন বেশিরভাগই আমরা দেখি যে প্রাকৃতিক কারণে কখনো কখনো পৃথিবীর ভূত্বক হঠাৎ করে কেঁপে ওঠে। এই কেঁপে ওঠা হচ্ছে ভূমিকম্প। যেহেতু ভূমিটা অবশ্যই হঠাৎ করে কেঁপে ওঠে। এখন ভূত্বক যখন কেঁপে ওঠে তখন অবশ্যই আমরা অনুভব করি। কেঁপে উঠলে দেখা যায় যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। এখন কম্পনটা অনেক ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হতে পারে, আবার স্বল্পস্থায়ী হতে পারে। কখনো কখনো কম্পনটি কয়েক সেকেন্ডের জন্য হয়, আবার কখনো কখনো এই কয়েক সেকেন্ড বৃদ্ধি পেয়ে হয়তো বেশ কয়েক সেকেন্ড হতে পারে, আবার বেশ কয়েক সেকেন্ড পরে হওয়ার পরে দেখা গেল যে আবার বিরত দিয়ে আবার। এখন এই ভূমিকম্পটা বিভিন্ন কারণে রয়েছে। বিভিন্ন কারণের মধ্যে আমরা দেখব যে ভূমিকম্পটি এই যে বিভিন্ন কারণ, এটা হলো যে তোমরা নিশ্চয়ই জানো যে পৃথিবীর উপরিভাগ বেশ কঠিন এবং যেখানে আমরা বসবাস করি। এই পৃথিবীর উপরিভাগ বেশ কিছু প্লেট দ্বারা গঠিত। এটি কি বলে টেকটনিক প্লেট দ্বারা গঠিত। কোন কোন কারণে প্লেটগুলি যদি হঠাৎ করে এটি সম্প্রসারণ ঘটে বা নড়াচড়া করে, কোনো কারণে যদি এটা হয়ে থাকে বা এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয়, তাহলে এই প্লেটগুলি যখন সঞ্চালন ঘটবে তাহলে উপরে আমরা যারা আছি আমরা অবশ্যই অনুভব করব। কি অনুভব করব? তখন প্লেটগুলি অর্থাৎ আমরা তখন কাঁপব, অর্থাৎ কম্পন হবে। প্লেটগুলি নড়াচড়া করলে আমরাও নড়াচড়া করব। প্লেটগুলি খুব দ্রুত নড়াচড়া করলে আমাদেরও সেরকম দ্রুত নড়াচড়া করতে হবে, বা এটা উপরে উপরে যে ঘর বাড়ি আছে, গাছপালা আছে, এগুলো দ্রুত নড়াচড়া করবে। কখন কখন ভূমিকম্প আসতে হয়, অর্থাৎ মাত্রার উপর নির্ভর করে। আমাদের এই অঞ্চলে ভূমিকম্প সাধারণত কম অনুভূত হয়, কিন্তু কিছু কিছু পৃথিবীর এমন এমন জায়গা আছে, কিছু জায়গা আছে যেখানে ভূমিকম্প প্রতিনিয়ত হয়েছে। ভূমিকম্পের বেল্টের ভিতরে সাধারণত প্রশান্ত মহাসাগরীয় যে বেল্টটি আছে, প্রশান্ত মহাসাগরের চারদিকে যে বেল্ট আছে, সেই বেল্ট বা ঘিরে প্রশান্ত মহাসাগরের চারিদিকে ঘিরে যে জায়গাগুলি আছে তার উপরে ভূমিকম্পটা বেশিরভাগ হয়ে থাকে। আমরা জানি
যে আমাদের দেশের পূর্ব দিকে হচ্ছে জাপান। জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ। প্রতিনিয়ত সেখানে ভূমিকম্প হচ্ছে, হয়তো একটু কম বা কখনো কখনো বেশি। যখন বেশি ভূমিকম্প হয় তখন যে তোমরা বুঝতে পারছো যে উপরের যে গাছপালা আছে, ঘরবাড়ি আছে, মানুষের সম্পত্তি আছে বা পাহাড় পর্বত আছে, এগুলি বা রাস্তাঘাট আছে, কিছু ভূমি আছে, এগুলিও ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে যায়, ওটা ফাটল ধরে, ওটা বাদ করে, এরকম হয়ে যায়। এখন আমরা দেখবো যে ভূমিকম্পের কিছু কারণ আছে। মূল কারণ হচ্ছে যে তোমরা জানো পৃথিবীর আদিতে ছিল পৃথিবীটা খুব প্রচন্ড গরম অবস্থায়, আগ্নেয় অবস্থায়। সেখান থেকে কি হলো, আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো। ঠান্ডা হতে হতে দেখা গেল যে পৃথিবীর উপরিভাগ ঠান্ডা হয়েছে, কিন্তু নিচে অর্থাৎ ভূগর্ভের নিচে এখনো কিন্তু গরম রয়ে গেছে, উত্তপ্ত হয়ে গেছে। এখনো সেখানে গলিত লাভা বা আগ্নেয়গিরি থেকে যে লাভাটা বের হয় সেটিও খুব প্রচন্ড গরম। আর আগ্নেয়গিরির লাভা যখন বের হয়েছে তখন আমরা লাভা বলি, কিন্তু এটা যখন ভূগর্ভস্থ থাকে তখন আমরা কি বলি, এটাকে ম্যাগমা। এটাকে ম্যাগমা বলি আমরা। দেখো এটা কিন্তু প্রচন্ড গরম, প্রচন্ড তাপ। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারি যে এখনো ভূগর্ভস্থের নিচে, ভূগর্ভের নিচে এখনো প্রচন্ড তাপ আছে এবং এটা আগ্নেয়গিরি থেকেও অনেক ক্ষেত্রে বেরিয়ে আসে। তখন আমরা খেয়াল করি। এখন ভূমিকম্পের যে কারণগুলি তার ভিতরে আমরা দেখব প্লেট সঞ্চালন। প্লেট অর্থাৎ তোমাদের আগে বলেছি যে পৃথিবীর পৃষ্ঠে যেহেতু আমরা আছি, বাস করি এবং এটি একটি শক্ত কঠিন জায়গা, কিন্তু এই প্লেট, এই কঠিন জায়গা কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় প্লেট দিয়ে গঠিত। অর্থাৎ এইটা প্লেটের উপরে অবস্থিত। এখন এই প্লেট যখন নড়াচড়া করে, কেন নড়াচড়া করে, নিশ্চয়ই কিন্তু কারণ আছে। কারণ আপনি তো নড়াচড়া করবে না। নড়াচড়ার মূল কারণ হলো যে ভূপৃষ্ঠের নিচে প্রচন্ড গ্যাস, এটি প্রতিনিয়ত ভূপৃষ্ঠকে কি করে, চাপ দিতে থাকে, ধাক্কা দিতে থাকে। তখন ভূপৃষ্ঠের যে প্লেট দিয়ে গঠিত সেখানে যদি ধাক্কা দেয় তাহলে প্লেটগুলো কি করবে, প্লেটগুলোর উপরে কম্পন সৃষ্টি হবে। কম্পন সৃষ্টি হলে প্লেটগুলি নড়াচড়া করবে। নড়াচড়া করলে আমরা যারা উপরে আছি বা উপরে পৃষ্ঠে যারা আছে তাদেরও ক্ষতি হতে পারে। নড়াচড়া করলে বেশি যদি নড়াচড়া করে তাহলে অনেক কিছু ভেঙে যায়। যদি রাস্তাঘাট থাকে ভেঙে যাবে, লোকালয় থাকলে সেটি ভেঙে যাবে, বিল্ডিং থাকলে ভেঙে যাবে, পাহাড় পর্বত থাকলে সেটা ক্ষতিগ্রস্ত হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু অংশ নিচে দেবে গেল ভূমিকম্পের ফলে, খাওয়া হয়। আবার কিছু অংশ উপরে উঠে যায়, এরকম আছে। এখন ভূমিকম্পে এই যে প্লেট, এটা সঞ্চালনের কারণে হয়ে থাকে। এটার সঞ্চালনটা হলো কোনো কোনো ক্ষেত্রে পৃথিবীর উপরে পৃষ্ঠ যখন খুব ঠান্ডা হয়, এটা কি হচ্ছে, ঠান্ডা হলে কি হয়, সংকুচিত হয়। এই সংকোচনের ফলেও কিন্তু প্লেট নড়াচড়া করতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে প্লেটের উপরে যখন ধাক্কা দেওয়া হয়, অর্থাৎ ভূগর্ভের নিচে যখন গ্যাস প্রচন্ড গ্যাস উৎপাদন হয় প্রচন্ড তাপে, হাই ধসে এগুলি হয়, কি করে আমরা বুঝবো এটা, আগ্নেয়গিরির অবস্থান থেকে এটি বেরিয়ে আসে তখন আমরা এটা বুঝতে পারি। এই প্রচন্ড গ্যাস তারপরে ভাত যখন সৃষ্টি হয় তখন প্লেটও নড়াচড়া হয়। প্লেট নড়াচড়া করলে আমরাও এটা অনুভব করি, এটাই ভূমিকম্প। এখন ভাতের ফলে পৃথিবীর উপরিপৃষ্ঠ গরম থেকে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। অর্থাৎ প্রথমের দিকে ছিল আগ্নেয় অবস্থা, ওই আগ্নেয় অবস্থা থেকে কোটি কোটি বছর ধরে কি হলো, পৃথিবীর উপরিপৃষ্ঠ ঠান্ডা হতে লাগলো। ঠান্ডা হয়ে কি হলো, আস্তে আস্তে ভাঁজে পরিণত হয়ে গেল।
আগে পরিণত হয়ে গেলে কিছু কিছু জায়গায় পর্বতে পরিণত হলো, কিছু কিছু জায়গায় উঁচু হয়ে গেল, এরকম হলো। এই ভাগ সৃষ্টি হওয়ার পরে অনেক ক্ষেত্রে ভূমিকম্প হয়। এখন তাপ বিকিরণ হলো যে প্রতিনিয়ত পৃথিবী তার অভ্যন্তরে যে তাপ আছে সেটা কিন্তু বিকিরণ করে, এবং তাপ বিকিরণ বা ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হওয়ার পরে কি হয়, ভূগর্ভের নিচে যে ম্যাগমা আছে সেই ম্যাগমাগুলো খুব তরল অবস্থায় আছে। এই তরল অবস্থার ম্যাগমাগুলি যখন মাটি থেকে অর্থাৎ অনেক ডিপ্রেশন নিচে বাইরে থেকে প্রচন্ড চাপ প্রয়োগ করা হয়, তখন দেখা যায় যে এই চাপের ফলে ভিতরে যে ম্যাগমাগুলি আছে গলিত ম্যাগমা, সেটি কোনো কোনো জায়গায় অর্থাৎ ভূপৃষ্ঠে কোনো জায়গায় খুব থাকে, মানে দুর্বল থাকে, সেখান থেকে বা ফাটল থাকে, সেই ফাটল থেকে সেই ম্যাগমাগুলি উপরের দিকে বের হয়ে আসে। তরল ম্যাগমাগুলি তখন বের হয়ে আসে, বের হয়ে গেলেই আমরা তাকে কি করবো, লাভা। যখন বের হয়ে আসে তখন কিন্তু আশপাশ অঞ্চলটা খুব, অর্থাৎ ওই অঞ্চলের আশেপাশে যে অঞ্চল আছে সেটি কিন্তু কেঁপে উঠবে, প্রচন্ড ভাবে কেঁপে উঠবে। তোমরা দেখবো যে আগ্নেয়গিরি ও ভূগর্ভ যখন সৃষ্টি হয় বিভিন্ন চ্যানেলে তোমরা দেখেছো, ডিসকভারি আছে, তারপরে এই সমস্ত যে জিওগ্রাফি আছে, এই সমস্ত চ্যানেলে নিশ্চয়ই তোমরা দেখেছো যে যখন আগ্নেয়গিরি অভ্যুত্তরণ হয় তার পূর্বে কিন্তু ওই অঞ্চলে ভূমিকম্প সৃষ্টি হয়, কখনো কিন্তু কখনো বা প্রচন্ড। কেন? নিচে যে ম্যাগমা আছে সেগুলি ওই ফাটল দিয়ে, অর্থাৎ কঠিন যে জায়গা আছে সেই ফাটল দিয়ে যখন প্রচন্ড বেগে বেরিয়ে আসে তখন কিন্তু ওই অঞ্চলের আশেপাশটা অবশ্যই ভূমিকম্প সৃষ্টি হয় এবং প্রচন্ডভাবে বেগে ওটি বেরিয়ে আসে। এটা মূল হচ্ছে যে পৃথিবী এখনো ঠান্ডা হচ্ছে, অর্থাৎ তাপ বিকিরণ করতেছে। আচ্ছা, এরপরে আসি বাষ্প। নিশ্চয়ই একটু আগে তোমাদের বলেছি যে বাষ্পটা প্রচন্ড ভাবে, অর্থাৎ গর্ভের ভিতরে যে বাষ্প আছে এই বাষ্পটা প্রচন্ড ভাবে এই প্লেটের উপরে আঘাত, অর্থাৎ আমরা যে এখানে দাঁড়িয়ে আছি ভূপৃষ্ঠের উপরে, সেটা প্রচন্ড ভাবে আঘাত করে। এবং এই কেন বাষ্পটা হয়, এর আগেও হচ্ছে, এর কারণ হচ্ছে প্রচন্ড চাপের ফলে বাষ্পটা যায় এবং এটা বেরিয়ে আসার চেষ্টা করে। যখন বেরিয়ে আসার চেষ্টা করে জায়গা পায় না, কোনো কোনো জায়গায় যখন প্রচুর পরিমাণে নিচ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে তখন উপরে প্লেটে কি করে ধাক্কা দেয়, এখন উপরে প্লেটগুলো যখন বেড়ে যায় তখন সেখান থেকে বেরিয়ে আসতে পারে, আগ্নেয়গিরির মাধ্যমে বেরিয়ে আসতে পারে। তা বেরিয়ে যদি আসে তাহলে অবশ্যই এটা আগ্নেয়গিরি হয়ে যাবে এবং বেরিয়ে আসার আগে যে প্রচন্ড চাপ ধাক্কাটা দেয় সেটার পরেও প্রচন্ড ভাবে ভূমিকম্পটা হয়ে যাবে। এখন পৃথিবীর সব অভ্যন্তরীণ অঞ্চলে বাষ্প চাপের পরিমাণ সব জায়গায় সমান না, কখনো বেশি, কোনো কোনো জায়গায় কম, কোনো কোনো জায়গায় বেশি। এখন যেখানে কম সেখানে কিন্তু নেমে যাবে, ওই অঞ্চলটা কি হবে, হঠাৎ করে নেমে যেতে পারে। আর যে অঞ্চলে মানে বাষ্পের চাপটা বেশি সে অঞ্চল থেকে অবশ্যই ম্যাগমা বা প্লেটে ধাক্কা করে ওই অঞ্চলটা ফেটে গেলে অবশ্যই ম্যাগমাটা বেরিয়ে আসবে, যখন বেরিয়ে আসবে তখন তাকে আমরা লাভ করব। এখন বেরিয়ে আসে ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ এবং এই দুর্বল অংশটা হচ্ছে আগ্নেয়গিরি। মূলত এটা ফাটল দিয়েই বেরিয়ে আসে। এই আগ্নেয়গিরি অভ্যুত্তরণ যখন হয় আগ্নেয়গিরি অঞ্চলের আশপাশ অঞ্চলটা যে পর্বত অঞ্চল হয় আগ্নেয় পর্বত, সেটা কিন্তু এই যে বছর হাজার হাজার বছর ধরে আগ্নেয়গিরি অভ্যুত্তরণ হচ্ছে কোনো কোনো জায়গায়, সেখানে বড় বড় পর্বতের সৃষ্টি হচ্ছে। এই পর্বতগুলিকে আমরা বলি আগ্নেয় পর্বত, অর্থাৎ লাভা সঞ্চিত হয়ে হয়ে তার আশপাশ অঞ্চলটা হয়ে গিয়ে আস্তে আস্তে সেটি কি হচ্ছে, ভূপৃষ্ঠের অঞ্চলটা উপরে এগিয়ে উঠেছে। এটি হচ্ছে আগ্নেয় পর্বত। এই আগ্নেয় পর্বত শুধু যে উপরে সৃষ্টি হয়েছে তা নয়,
যেখানে গভীর অর্থাৎ যে মহাসাগর, বিভিন্ন মহাসাগরের নিচে কিন্তু আগ্নেয়গিরি অভ্যুত্তরণ হয়। সেখানেও কিন্তু একই পরিমাণে দেখা গেছে যে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়েছে। আগ্নেয় পর্বত সৃষ্টি হতে হতে দেখা গেছে লাভা মিশ্রণের ফলে কোনো কোনো জায়গাটা আস্তে আস্তে দেখা গেছে যে ভরে উঠতে 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 এটি দ্বীপে পরিণত হয়েছে। তোমরা নিশ্চয়ই আমেরিকার হাওয়াই বা হাওয়াই দ্বীপ, সেটি হলুলুলু বলা হয়, এটির নাম শুনেছ। এটিও কিন্তু আগ্নেয়গিরি ধরনের ফলে কোটি কোটি বছর ধরে উত্তরণের ফলে এই দ্বীপগুলি সৃষ্টি হয়েছে। শুধু একটা না, প্রশান্ত মহাসাগরের প্রচুর দ্বীপ আছে যেটি এই আগ্নেয়গিরি উত্তরণ ফলে হয়েছে। তো যাই হোক, শুধু তাই না, ভূমিকম্প হতে পারে হিমানিপাত। হিমানিপাত হল যে পর্বত আছে, বিরাট পর্বত, এখন দিক থেকে প্লেটের যদি কম্পন হয় তাহলে পর্বতের উপরে অঞ্চল কি হবে? কেঁপে উঠবে। পর্বতের উপরে অঞ্চলে পর্বত সম্পূর্ণ কেঁপে উঠবে। কেঁপে উঠলে কি হবে? উপরের যে অংশ আছে যদি দুর্বল হয় বা উইক যেটা হয়ে থাকে, অনেক ক্ষেত্রে বড় বড় শিলাখণ্ড, সেই শিলাখণ্ড নিচের দিকে পড়ে যায়। বড় বড় শিলাখণ্ড যখন পড়ে যাবে তখন অবশ্যই ওই পড়ার ফলে কি হবে? আশপাশ অঞ্চলটা কেঁপে উঠবে, তখনও কিন্তু এটা ভূমিকম্প হয়। তাহলে ভূমিকম্প কেন হয় এটি তোমরা তাহলে কিছু একটা বুঝতে পারছো। আচ্ছা, এইবারে আমি বলি যে ভূমিকম্পের ফলে কি কি ঘটে। ভূমিকম্পের ফলে অনেক কিছু হয়। তোমরা নিশ্চয়ই জানো, যেখানে ভূমিকম্প হয় তখন মানুষ কি করে? ঘর বাড়ি থেকে বেরিয়ে যায়। কারণ দেখা গেল যে ঘর বাড়ি যদি ভেঙে যায় তাহলে কি হবে? মাথায় পড়বে বা মানুষ অ্যাক্সিডেন্ট হতে মারা যাবে, বা বিল্ডিং যে সমস্ত মানুষগুলো থাকে সেগুলি অবশ্যই তারা চেষ্টা করে নিচে নেমে আসার জন্য। কেন? যে ওই বিল্ডিং ভেঙে গেলে বা ওটা নষ্ট হয়ে গেলে হয়তো তারা মারা যেতে পারে বা চাপা পড়তে পারে, এই জন্য তারা বেরিয়ে। ভূমিকম্পের ফলে দেখা গেছে যে পৃথিবীর কোনো অঞ্চল ভাঁজ, অর্থাৎ ভাঁজ হয়ে প্লেটের উপরে অঞ্চলটা ভাঁজ হয়। ভাঁজ হয়ে কি হয়? ভাঁজ হতে হতে দেখা গেল যে কোনো জায়গায় উপরে উঠে গেল বা কোনো জায়গা নিচে নেমে গেল। যেটা উপরে উঠে গেল সেটা দেখে গেল যে পাহাড় বা পর্বতে পরিণত হয়ে গেল, আর নিচে যেটা নেমে যায় সেটি ভূগর্ভের নিচে চলে গেল। পানি, অর্থাৎ পানি হয়ে যেতে পারে, অর্থাৎ সেখানে লেক হয়ে যেতে পারে বা সমুদ্রের কোনো অংশ হয়ে যেতে পারে বা নদী হয়ে যেতে পারে, এই ধরনের হয়ে যেতে পারে। নদীর গতিপথ পরিবর্তন হয়। আমরা জানি যে এই ভারত থেকে যে একটা নদী আছে আসাম থেকে, পুরাতন ব্রহ্মপুত্র, এই পুরাতন ব্রহ্মপুত্রের নদীটি 1787 সালে এই নদীটি, অর্থাৎ আসামে পুরাতন ব্রহ্মপুত্র, এটি এই ভূমিকম্পের পরে কি হলো যে এই নদীর অঞ্চলটা উপরে উঠে গেল, অর্থাৎ পুরাতন ব্রহ্মপুত্রের যে প্রকৃত গতিপথ ছিল সেটি উপরে উঠে গেল। যখন উপরে উঠে গেল, পানির ধর্ম হচ্ছে যে আশপাশ অঞ্চল যেটা নিচু আছে সেখান থেকে প্রবাহিত হবে। যখন নিচু থেকে প্রবাহিত হবে সেই পুরাতন ব্রহ্মপুত্র এখন যমুনা নদী, এখন পুরাতন ব্রহ্মপুত্র এখন যমুনা নদী দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে দেখা গেল যে নদীর গতিপথ এই ভূমিকম্পের ফলে পরিবর্তন হয়। আচ্ছা, এরপরে আমরা দেখব যে ভারতের একটি অংশ কচ্ছ উপসাগর। এই কচ্ছ উপসাগরের এটি 1899 সালে সেখানে যে ভূমিকম্প হয়, ভূমিকম্পের ফলে 5000 বর্গ কিলোমিটার জায়গা এটি ভূগর্ভে নিমজ্জিত হয়। যখন ভূগর্ভে নিমজ্জিত হয়, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সেখানে কচ্ছ উপসাগর, অর্থাৎ সেখানে প্রচুর পরিমাণ পানি, যখন এটি নিচে চলে গেল, নিশ্চয়ই সেটা ভূগর্ভে নিচে যখন চলে যায় তখন সেটি
আবার সেই সাগরে পরিণত হয়, উপসাগরে পরিণত হয়। এখন কোনো কোনো সময় দেখা যায় যে নদী বন্ধ হয়ে যায়, যদি নদীর নিচু অঞ্চলটা ভূমিকম্প হয় এবং সেটা উত্থিত হয় তাহলে নদীটি তার গতিপথ পরিবর্তন করে হারিয়ে যায় বা অন্যদিকে চলে যায়। ঠিক এইভাবে ভারতের একটি নদী, সেটি 1950 সালে জীবন নদীর গতিপথ পরিবর্তন হয়। এখন ভূমিকম্পের ফলে হিমবাহ অবশ্যই হয়, অনেক ক্ষেত্রে হয়ে যায়, যেমন পর্বতের উপরে যে প্রচুর পরিমাণে বরফ আছে সেগুলো অনেক ক্ষেত্রে ভেঙে যায়, নিচে পড়ে, তাহলে হিমবাহ হয়। আর একটা সেটা হচ্ছে জলোচ্ছ্বাস। তোমরা নিশ্চয়ই এটা শুনে থাকবে যে এটি হলো সুনামি। সুনামি মূলত একটা জাপানি শব্দ, অর্থাৎ এটা প্রতাপনের ঢেউ। এই সুনামি কখনো বেশি হয়ে থাকে তখন যখন সমুদ্রের ভিতরে ভূমিকম্প হয়, হঠাৎ করে দেখা গেল সমুদ্রের কিছু অঞ্চলটা উপরে দিকে যায়, অর্থাৎ প্লেটটা যদি দেখা গেল প্লেটের নিচে খুব প্রচন্ড পরিমাণে যদি পড়ে, অর্থাৎ চাপ পড়ে, তাহলে এটা কিন্তু প্লেটের উপরে যদি উঠে যায়, সমুদ্রের নিচে যে প্লেট আছে সেটি যদি কম্পনের ফলে উপরে উঠে যায়, তাহলে সে উপরের যে পানিগুলি আছে সেগুলি কি হবে, উপরে তো আর থাকবে না, সেটি আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়বে। যখন ছড়িয়ে পড়ে প্রথম দিকে দেখা যায় যে ঢেউটি খুব অল্প হচ্ছে, ঢেউটি অল্প হচ্ছে, পরবর্তীতে দেখা যায় যে ঢেউয়ের পরিমাণ উচ্চতা অনেক বৃদ্ধি পেয়েছে। এটি ঢেউ একটার পরে একটা আসতে থাকে বিধায় এটাকে আমরা বলি ওয়েভ ট্রেন। ওয়েভ ট্রেন জিনিসটা বলা হয়। ওয়েভ ট্রেনে যে ব্যাপার সেটা তো অনেক ক্ষেত্রে ভূমিকম্প যদি সাগরের নিচে হয়ে থাকে তাহলে আশপাশ অঞ্চল থেকে আছে তারা অবশ্যই সুনামির একটা সতর্কতা জারি করার কারণ হচ্ছে যে মানুষের জানমাল এটাকে বা মানুষকে সতর্ক করে দেওয়া হয় যে ভূমিকম্পের ফলে যে সুনামি হবে তাতে তাদের ঘর বাড়ি, জাহাজ বা আশেপাশের যে অঞ্চল আছে অর্থাৎ সমুদ্রের নিকটে সেগুলি ধ্বংস হয়ে যেতে পারে। বিদায় তারা কি করে, সতর্ক হয়ে যায় এবং আশপাশ অঞ্চল থেকে তারা সরে যায়। এখন মাঝে মধ্যে এটা হয়ে যায় ভারত মহাসাগরে যে সুনামিটা হয়েছিল, সেই সুনামি হওয়ার ফলে চন্দ্রপুরাবতী দেশ দেখা গেল যে প্রচুর পরিমাণে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রচুর পরিমাণে। তো যাই হোক, তোমাদের শুভকামনা করি, তোমরা ভালো থাকো, আর করোনাকালীন সময়ে তোমরা অবশ্যই ভালো থাকবে, যাতে করোনা না ধরে সেদিকে খেয়াল রাখবে। বারংবার তোমরা সাবধান দিয়ে। ধন্যবাদ।